বারবার করে নিষেধ করা সত্ত্বেও মানুষের বাড়িতে গিয়ে বসে থাকো তুমি। এখনো কি তুমি ছোট আছো যে সব সময় গিয়ে তাসনিমদের বাড়িতে পড়ে থাকবে? এখন যাও, গিয়ে নিজের যত্ন নাও, কাল তোমাকে ছেলেপক্ষ দেখতে আসবে। এসব তুমি কি বলছো মা? আমাকে ছেলেপক্ষ দেখতে আসবে? আমি কি এমন বড় হয়েছি যে আমাকে এখনই বিয়ে দিতে হবে? আর আমার বয়সই বা কত হয়েছে? এখনো যদি তোর বান্ধবীর বাড়িতে গিয়ে বসে হাঁড়ি পাতিল খেলিস তাহলে বয়স বুঝবি কি করে শুনি? তোর বয়স 18 বছর হয়ে গেছে। চাচির কাছ থেকে শুনেছি আমি আর তাসনিম 7 দিনের ছোট বড়। তার মানে আমার 18 বছর হলে তো তাসনিমেরও 18 বছর হয়েছে। তাহলে ওরা তাসনিমকে কেন বিয়ে দিচ্ছে না মা? সেটা আমি কি করে বলবো? গিয়ে তুই তাসনিমের মাকে জিজ্ঞেস কর। এখন যা, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। আমি একটু পরেই রেডি হচ্ছি। না, আগে আমি তাসনিমকে এই খবরটা দিয়ে আসি। এই বলে রুকাইয়া তাসনিমদের বাড়িতে যায়। জানিস তাসনিম, আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে। শুনেছি ছেলে নাকি বেশ বড়লোক, তাদের নাকি অনেক বড় বাড়ি আছে আর অনেকগুলো ফ্যাক্টরিও আছে। মাশাআল্লাহ, এটা তো খুব ভালো খবর। তাহলে তুই বড়লোক বাড়ির বউ হবি। আর বড়লোক বাড়ির বউ হলে তো তুই আমাকে ভুলেই যাবি রে। কি যে বলিস না, তোকে যদি ভুলে যেতাম তাহলে কি আর বিয়ের খবরটা দিতে আসতাম? চুপি চুপি বিয়ে করে চলে যেতাম শ্বশুর বাড়িতে। সে যাই হোক, কবে যে এত বড় হয়ে গেলাম বুঝতেই পারিনি। মনে হচ্ছে এই তো সেদিন ক্লাস 5 পাশ করলাম আর এখন আমার বিয়ের কথা বলছে। ঠিক আছে রে, এখন আমি আসি, আমাকে আবার রেডি হতে হবে। কিছুক্ষণ পর তাদের বাড়িতে পাত্রপক্ষ তাকে দেখতে আসে। রুকাইয়াকে দেখে পাত্রপক্ষের লোকেরা খুব পছন্দ করে এবং 1 মাস পর তার বিয়ে ঠিক হয়ে যায়। জানিস তাসনিম, 1 মাস পরে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। মন খুব খারাপ লাগছে। এই মহল্লার লোকজন, বাবা মা, খেলার সাথী সবাইকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে হবে। তোর শ্বশুর বাড়ির লোকেরা তো অনেক বড় লোক, দেখবি ওখানে থাকতে তোর খুব ভালো লাগবে। বড়লোক বাড়ির বউ হয়ে তুই আমাকে ভুলেই যাবি। তাছাড়া আমার মা বলেছে বিয়ের পর নাকি বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, কারণ সবাই নিজেদের সংসার নিয়ে খুব ব্যস্ত থাকে। এত কিছুর মধ্যে কি তোর আমার কথা মনে থাকবে যে তোর একটা গরিব বান্ধবী আছে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই মনে থাকবে। আমি কখনোই তোকে ভুলে যাব না রে। দেখবি আমার বিয়ের পরে তোকে আমার শ্বশুর বাড়িতে বেড়াতে নিয়ে যাব। তুই আমার একমাত্র বান্ধবী। তুই আমার বাড়িতে এলে আমার খুব ভালো লাগবে। কিছুদিন পর রুকাইয়ার বিয়ে হয়ে যায়। সে তার শ্বশুর বাড়িতে গিয়ে দেখে বিশাল বড় একটা বাড়ি। আল্লাহ যে আমার ভাগ্যে এত ভালো কিছু রেখেছেন তা তো আমি বিশ্বাসই করতে পারছি না। পুরো রাজমহলের মতো একটা বাড়ি, 8টা বেডরুম, 2টা রুমের সমান একটা কিচেন। কি সুন্দর একটা বাড়ি, মাশাআল্লাহ। তাসনিমকে আমার বাড়িতে নিয়ে এলেও ও অবাক হয়ে যাবে। এভাবেই রুকাইয়া বড়লোক শ্বশুর বাড়িতে বেশ খুশি ছিল। কিন্তু সে একটা জিনিস লক্ষ্য করলো, তার শাশুড়ি সবসময় তার অবস্থান নিয়ে তাকে তুচ্ছতাচ্ছিল্য করত। এমনই একদিন, কি ব্যাপার রুকাইয়া, তুমি আবার বাসন মাজতে গিয়েছো কেন? এইসব কাজ তোমার নয়। আমাদের বাড়িতে সমস্ত কাজকর্ম করার জন্য লোক রাখা আছে। তোমার বাবার বাড়ির মতো আমরা ছোট লোক নই। যাও, হাত ধুয়ে ঘরে গিয়ে বিশ্রাম করো। শাশুড়ির এমন কথা শুনে রুকাইয়া আর কোনো কিছুই বলে না। সেও আস্তে আস্তে বড়লোক বাড়ির বউয়ের মতো থাকার অভ্যাস করে ফেলে। একদিন রুকাইয়া তার স্বামীর টিফিন দিতে অফিসে যাচ্ছিল। ঠিক তখনই, কি ব্যাপার রুকাইয়া, এরকম কাপড় পরে তুমি আমার ছেলের অফিসে যাবে? দেখে মনে হচ্ছে অনেক পুরানো জামা কাপড়। তুমি কি বলো তো, এইটা কি তোমার বাপের বাড়ি পেয়েছো? পুরনো জামা কাপড় পরে বাইরে যাবে? কত ভালো শাড়ি, সালোয়ার কামিজ, বোরকা দিয়েছে তোমাকে, ওগুলো না পরে আলমারিতে তুলে রেখেছো কেন? যাও, ভালো কাপড় পরে এসো, আর দয়া করে বাইরে আমাদের রেপুটেশন নষ্ট করো না। জি মা, ঠিক আছে। আর তখনই তাসনিমের ফোন আসে। আসসালামু আলাইকুম, কেমন আছিস তুই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোর কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। দেখেছিস, আমি বলেছিলাম না তুই আমাকে ভুলে যাবি? ঠিকই তাই হয়েছে। আমি তোকে ফোন করলাম, তুই তো আমাকে মনেও করিস না। যাই হোক, আমি তোকে ফোন দিয়েছি একটা গুড নিউজ দেওয়ার জন্য। আর মাত্র 15 দিন পরে আমার বিয়ে। তুই তোর স্বামী এবং শাশুড়ি নিয়ে চলে আসিস। তবে আমার বিয়ে তোর মতো কোনো বড়লোক পরিবারের ছেলের সাথে হচ্ছে না। শুনেছি ছেলে নাকি স্কুলের টিচার, মোটামুটি ভালোই বেতন পায়, মধ্যবিত্ত পরিবার। বাবা বলেছে তারা নাকি খুব ভালো মানুষ। আলহামদুলিল্লাহ, এই তো খুবই ভালো খবর। আমি নিশ্চয়ই আসবো ইনশাআল্লাহ। দেখতে দেখতে তাসনিমের বিয়ের দিন চলে আসে।
তবে তার বিয়েটা খুব সিম্পলভাবে হচ্ছিল। রুকাইয়া তার স্বামী সহ তাসনিমের বিয়েতে আসে আর তাসনিমকে দামি উপহার দেয়। ইয়া আল্লাহ, এত দামি গিফট! তুই আমার জন্য এত দামি একটা সোনার হার কেন নিয়ে আসতে গেলি বলতো? কেন নিয়ে আসবো না বলতো? তুই আমার ছোটবেলার একমাত্র বান্ধবী, তোর বিয়েতে একটু দামি গিফট না দিলে হয় বলতো? তার উপর আমি তো এখন আবার বড়লোক বাড়ির বউ। রুকাইয়া কথাটা মজা করে বলেছিল, কিন্তু রুকাইয়ার এই কথাটা তাসনিমের একদমই পছন্দ হলো না। সে ভেবেছিল রুকাইয়া হয়তো তাকে ছোট করে দেখছে। এভাবেই দিন কাটতে থাকে। তাসনিম তার শ্বশুরবাড়িতে বেশ ভালো ছিল। তার স্বামী এবং শাশুড়ি সবসময় তার খেয়াল রাখত। অন্যদিকে বাবা আদিল, তোমার বিয়ের 1 বছর হয়ে গেল, তাই আমি চাচ্ছি তোমার ম্যারেজ অ্যানিভার্সারি পালন করতে। তুমি তোমার বন্ধু বান্ধবদের ইনভাইট করো, আর রুকাইয়া তুমি তোমার বাবা মা এবং তোমার ওই বান্ধবী কি যেন নাম, তাকেও ইনভাইট করো। শাশুড়ির মুখ থেকে এমন কথা শুনে রুকাইয়া খুশি হয়ে যায়। সে তার বাবা মা এবং তাসনিমকে ফোন করে ইনভাইট করে। রুকাইয়া তো অনেক বড় লোক বাড়ির বউ, ওদের অ্যানিভার্সারিতে গেলে ছোটখাটো কোনো উপহার নিয়ে যাওয়া যাবে না। তার উপর আবার ও আমার বিয়েতে সোনার হার উপহার দিয়েছে, ওকে তো ভালো কিছুই দিতে হবে। তুমি চিন্তা করো না তাসনিম, আমি তো গতকাল বেতন পেয়েছি। আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি ওদের অ্যানিভার্সারিতে স্বর্ণের চুড়ি গিফট করো। এতগুলো টাকা দিয়ে স্বর্ণের চুড়ি গিফট করার কি দরকার ছিল? এই টাকাগুলো দিয়ে তো আমরা 2 মাস ভালো মন্দ খেতে পারবো। না হয় একটু কম করেই খেলাম, তাতে তো কিছু যাই আসে না, কিন্তু মান সম্মানটা সব থেকে বড়। আমি চাই না তুমি কারো কাছে ছোট হয়ে থাকো। এরপর তাসনিম সোনার চুড়ি কিনে রুকাইয়ার শ্বশুর বাড়িতে যায়। তাসনিমের সিম্পল পোশাক দেখে রুকাইয়ার শাশুড়ি কিছুটা বিব্রত হয়। তুই এসেছিস তাসনিম, চল আমি তোকে আগে আমার রুমটা দেখিয়ে নিয়ে আসি। সাবধানে নিয়ে যাও বৌমা, তোমার বান্ধবী মাত্রই বাইরে থেকে আসলো, হুট করে এত বড় ঘর দেখে সে যেন নজর না দিয়ে বসে। এরপর রুকাইয়া তাসনিমকে তার রুমে নিয়ে আসে। তোর শাশুড়ি আমাকে এভাবে কেন বললো রুকাইয়া? আমি কি তোদের বাড়িতে নজর দিতে এসেছি বল? আমার শাশুড়ির কথা তুই কিছু মনে করিস না রে, অনেকটা ওরকমই, সব কিছুতে অন্যকে ছোট করে কথা বলে, যেন আমরা গরিব বলে আমরা মানুষ নই। যাই হোক, এবার বলতো আমাদের বাড়িটা তোর কেমন লাগলো? বাড়িটা অনেক বড়, কিন্তু এই বাড়িতে থাকা লোকগুলোর মন খুব ছোট। তাসনিমের এমন কথা শুনে রুকাইয়া আর কোনো কিছুই বলে না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় আর রুকাইয়াদের বাড়িতে অনেক মেহমান আসে। মেহমানরা অনেক দামি দামি গিফট নিয়ে আসে। সবার গিফটগুলো অনেক সুন্দর, তা তোমার বান্ধবী কী নিয়ে এসেছে? দেখে তো মনে হচ্ছে খালি হাতে এসেছে, হাতে তো কিছু দেখছি না। কারো অ্যানিভার্সারিতে আসলে সাথে করে গিফট নিয়ে আসতে হয়, সেটাও কি সে জানে না নাকি? কিছু নিয়ে আসতে সেটা সবার সামনে দেখাতে হয় তা আমার জানা ছিল না। আপনাদের বাড়ি অনেক বড়, কিন্তু আপনাদের মনটা এত বড় নয়। আপনারা সবসময় মানুষকে তুচ্ছ করে কথা বলেন। যদি কাউকে সম্মান করতে না পারেন তাহলে অযথা মানুষকে ডেকে এনে অপমান কেন করছেন? আমাকে না ডাকলেই তো পারতেন। রুকাইয়া, এটা তোমার জন্য। এই বলে তাসনিম ব্যাগ থেকে একটা বক্স বের করে রুকাইয়ার হাতে দেয়। রুকাইয়া বক্স খুলতেই দেখে সুন্দর 2টি স্বর্ণের চুড়ি। এইটা তো অনেক দামি চুড়ি, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর। তুই আমার জন্য এত দামি গিফট কেন নিয়ে এলি রে? এই গিফটটা দামি কিনা আমি জানি না, তবে তুমি আমার কাছে অনেক দামি রুকাইয়া। তোমার শ্বশুরবাড়িতে এসে আমার মনে হচ্ছে তুমি একদমই ভালো নেই। কোনো একদিন আমার শ্বশুরবাড়িতে বেড়াতে এসো, ইনশাল্লাহ তোমার খুব ভালো লাগবে। আমার শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো, তাদের আতিথেয়তা দেখলে তোমার ইচ্ছেই করবে না সেখান থেকে যেতে। এই কথা বলে তাসনিম সেখান থেকে চলে যায়। সব মেহমান চলে যাওয়ার পর রুকাইয়ার শাশুড়ি দেখলো মেহমানদের মধ্যে কেউ কিচেন সেট দিয়েছে, কেউ ঘর সাজানোর জিনিসপত্র দিয়েছে, কিন্তু সবার থেকে তাসনিমের দেওয়া গিফটটাই বেশি দামি ছিল। এইসব গিফট দেখে কি আর করবেন মা? আপনার জন্য আমার সম্মানটাই চলে গেল। কত আশা করে আমার বান্ধবীকে দাওয়াত করেছিলাম, অথচ আপনার কথা শুনে ও কষ্ট পেয়ে চলে গেছে। আমি তো আর কোনোদিন ওকে মুখ দেখাতে পারবো না। আপনার এত বড় বাড়িতে আপনি কি করবেন মা, যদি লোকজন আপনাকে পছন্দই না করে? বাড়ি করেছিলাম লোক দেখানোর জন্য, যাতে মানুষ আমার বাড়ি দেখে আমাকে সম্মান করে, কিন্তু আজ বুঝতে পারলাম মানুষ শুধুমাত্র টাকা পয়সা দেখে সম্মান করে না, ব্যবহার দেখেও সম্মান করে। আর আমি কখনোই তোমাকে কষ্ট দিয়ে কথা বলবো না বৌমা, তুমি আমাকে ক্ষমা করে দিও। এরপর থেকে রুকাইয়ার শাশুড়ি সবসময় তার সাথে ভালো ব্যবহার করত। রুকাইয়াও সেখানে সুখে শান্তিতে থাকতে লাগলো। তো ছোট্ট বন্ধুরা, গল্পটি থেকে আমরা কি শিখলাম?
এটাই বুঝলাম যে অর্থ সম্পদ দিয়ে কখনো সম্মান পাওয়া যায় না। মানুষের থেকে সম্মান পেতে হলে আমাদের সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে যখন মিজানের পাল্লায় পাপ পুণ্যের হিসাব করা হবে তখন ভালো ব্যবহারের চেয়ে ভারী নেকি আর কোনো কিছুই হবে না।